হ্যালো স্টুডেন্টস, আজ আমি পার্টস অফ স্পিচের একটি ভাগ প্রোনাউন নিয়ে ডিটেলস আলোচনা করব। প্রথমে জানি প্রোনাউন কাকে বলে। তোমরা আগে পড়েছো, আগে আমি পার্টস অফ স্পিচের ভাগে প্রোনাউন সম্পর্কে বলেছি, তবু এখানে আমি প্রোনাউন্স এবং তার ভাগ নিয়েই বলবো, একটু ডিটেলসে বলবো। আগে প্রোনাউন কাকে বলে আমি আরেকবার বলছি, শুনো। যে শব্দ নাউন বা নাউন সমগোত্রীয় শব্দের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বা সর্বনাম পদ বলে। যে শব্দ নাউন বা নাউন সমগোত্রীয় শব্দের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বা সর্বনাম পদ বলে। যেমন হি, সি, দে, ইট, ইউ ইত্যাদি, এগুলো আগে আমি বলেছি। এরপরে দেখো, প্রোনাউনকে আমরা সাধারণত 10 ভাগে ভাগ করব, অর্থাৎ প্রোনাউন সাধারণত 10 প্রকারের হয়। কি কি? পার্সোনাল প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, এমফ্যাটিক প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইনডেফিনাইট প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আর রেসিপ্রোকাল প্রোনাউন। আবার একবার বলি, দেখো, পার্সোনাল প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, এমফ্যাটিক প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইনডেফিনাইট প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আর রেসিপ্রোকাল প্রোনাউন। এরপর এই প্রোনাউনগুলি নিয়ে আমি একটু ডিটেলসে বলি। 1 নম্বরে পার্সোনাল প্রোনাউন কাকে বলে না? যে প্রোনাউন কোনো না কোনো ব্যক্তিকে বোঝাতে ব্যবহৃত হয়। যে প্রোনাউন কোনো না কোনো ব্যক্তিকে বোঝায় তাকে পার্সোনাল প্রোনাউন বা ব্যক্তিবাচক সর্বনাম বলে। যেমন আই, মি, উই, আস, ইউ, হি, হিম, সি, হার, দে, দেম, ইট, এইগুলি শুধুমাত্র পার্সোনাল প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। আবার পার্সোনাল প্রোনাউনগুলো একটু দেখে নাও। আই, মি অর্থাৎ আমি, আমাকে, উই, আস আমরা, আমাদেরকে, ইউ তুমি, তোমাকে, হি, হিম, হি মানে সে, হিম তাকে, সি সে, হার তাকে, দে তাদেরকে, তারা, দেম তাদেরকে। তাহলে দে মানে তারা আর দেম তাদেরকে, অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট। আর ইট এটা সাবজেক্ট অবজেক্ট দুটো হিসাবেই ব্যবহৃত হয়। তাহলে এই কটি হচ্ছে পার্সোনাল প্রোনাউন: আই, মি, উই, আস, ইউ, হি, হিম, সি, হার, দে, দেম, ইট ইত্যাদি। এবারে পসেসিভ প্রোনাউন সম্পর্কে বলছি। পসেসিভ প্রোনাউন কি না? যে প্রোনাউন কোনো ব্যক্তির অধিকারে বা দখলে থাকা বোঝাতে ব্যবহৃত হয়। কোনো ব্যক্তির অধিকারে বা দখলে থাকা বা কোনো ব্যক্তি, বস্তু ইত্যাদির অধিকারে থাকা বা ইত্যাদির দখলে থাকা, এরকম অর্থে ব্যবহৃত হয়, সেই প্রোনাউনগুলিকে পসেসিভ প্রোনাউন বলে। ওই যে আগে পার্সোনাল প্রোনাউনগুলো দেখলে, ওর থেকেই সাধারণত পসেসিভ প্রোনাউন তৈরি হয়। অর্থাৎ যেমন আই আমি ছিল, সেই ক্ষেত্রে পসেসিভ প্রোনাউন হিসাবে ব্যবহার করব মাইন আমার, তারপরে ইউ থেকে ইয়োর্স, সি থেকে হার্স, হি থেকে হিস, দে থেকে দেয়ার্স ইত্যাদি। অর্থাৎ আমি পসেসিভ প্রোনাউনগুলো আরেকবার বলছি: মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিস, হার্স, দেয়ার্স ইত্যাদি। এই কটি পসেসিভ প্রোনাউন। আবার ভালো করে দেখো, যে কটি পসেসিভ প্রোনাউন আছে মনে রাখতে হবে, খুবই সোজা: মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিস, হার্স, দেয়ার্স। এ প্রসঙ্গে মনে রাখবে যে মাই মানে আমার, মাইন মানেও আমার, মাই মানেও আমার, কিন্তু পার্থক্য আছে, আমি বলছি। মাই, আওয়ার, ইয়োর, হার, হিস, দেয়ার, ইটস এগুলিকে পসেসিভ প্রোনাউন না বলে পসেসিভ অ্যাডজেক্টিভ বলতে হয়। এগুলি পসেসিভ অ্যাডজেক্টিভ। মাই, আওয়ার, ইয়োর, হার, দেয়ার, হিস, ইটস এগুলিকে পসেসিভ অ্যাডজেক্টিভ বলা হয়। কারণটা কি না? এগুলির পরে নাউন বসানো যায় এবং এগুলি অ্যাডজেক্টিভের কাজ করে।
অর্থাৎ নাউনের আগে এগুলোকে বসানো হয় বা এগুলির পরে নাউন বসানো যায়, সেই জন্য এগুলিকে পসেসিভ প্রোনাউন না বলে এগুলিকে পসেসিভ অ্যাডজেক্টিভ বলবো। যেমন উদাহরণ দিচ্ছি, দেখো, দিস ইজ ইয়োর বুক, দিস ইজ ইয়োর বুক, এই হলো তোমার বই। এখানে দেখো ইয়োর এইটির পরে আমি বুক এই নাউনটি বসিয়েছি, অর্থাৎ ইয়োর তাহলে ব্যবহৃত হচ্ছে কিভাবে না নাউনের আগে বলে, এটা প্রোনাউন না বলে আমি এটিকে বলছি অ্যাডজেক্টিভ এবং পসেসিভ অ্যাডজেক্টিভ। তোমার অর্থাৎ তোমার অধিকারে থাকা জিনিস মানে সেটা পসেসিভ, সেই জন্য এই ইয়োর কথাটিকে আমি বলছি পসেসিভ অ্যাডজেক্টিভ। কিন্তু আবার দেখো দিস বুক ইজ ইয়োর্স, এই বইটা তোমার, দুটো বাক্যেরই একই অর্থ, কিন্তু আমরা স্ট্রাকচারটা আলাদা করেছি বা গঠনটা আলাদা করেছি। দিস বুক ইজ ইয়োর্স, এখানে দেখো এই ইয়োর্স, এই ইয়োর্সের পরে কোনো নাউন বসায়নি, মানে ইয়োর্স এখানে হচ্ছে পসেসিভ প্রোনাউন। তাহলে ইয়োর হলো পসেসিভ অ্যাডজেক্টিভ, ইয়োর্স হচ্ছে পসেসিভ প্রোনাউন। আমি এখানে একটা ছক করে দিয়েছি যাতে করে তোমাদের পসেসিভ অ্যাডজেক্টিভ এবং পসেসিভ প্রোনাউনটা বুঝতে খুবই সুবিধা হবে। মাই, মাইন, অর্থাৎ মাই পসেসিভ অ্যাডজেক্টিভ কিন্তু মাইন হচ্ছে পসেসিভ প্রোনাউন। সেইভাবে আওয়ার, আওয়ার্স, ইয়োর, ইয়োর্স, হিজ, হিজ, মানে এটা দুটোই একই, অর্থাৎ হিজ পসেসিভ অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়, পসেসিভ প্রোনাউন হিসাবে ব্যবহৃত হয়। কিন্তু আমাকে বাক্যে খেয়াল রাখতে হবে, যখন পসেসিভ অ্যাডজেক্টিভ করব হিজ, তখন তারপরে কিন্তু আমি নাউন ইত্যাদি বসাতে পারবো, কিন্তু যখন হিজটাকে পসেসিভ প্রোনাউন করব তারপরে কিন্তু কোনোভাবেই নাউন বসানো যাবে না। হার থেকে হার্স, দেয়ার থেকে দেয়ার্স, ইটস, এটা পসেসিভ অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়। তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভগুলো কি, খুবই সোজা, কয়েকটি মাত্র মনে রাখলেই হচ্ছে, যে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস। আর পসেসিভ প্রোনাউনগুলো তাহলে কি হলো না মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স, দেয়ার্স। আর ওই দিকে আমরা তখন পার্সোনাল প্রোনাউন কি পেয়েছিলাম না আই, মি, উই, আস, ইউ, হি, হিম, সি, হার, দে, দেম, ইট ইত্যাদি। এই ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই মনে রাখবে, এই যে আইটিএস, ইটস, এই আইটিএস তিনটি অক্ষর যদি একসঙ্গে থাকে তাহলে এটা কিন্তু পসেসিভ অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয় এবং এর মানে হবে ইহার। কিন্তু যদি আইটি অ্যাপোস্ট্রফি এস থাকে, অর্থাৎ আইটি অ্যাপোস্ট্রফি এস উচ্চারণটা ইটস, কিন্তু এটি ইট ইজ এর সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ আইটি অ্যাপোস্ট্রফি এস মানে সেটা ফুল ফর্মটা হচ্ছে ইট ইজ, তখন মানে হবে ইহা হয়। আর আইটি এস হলে অ্যাপোস্ট্রফি না থাকলে ইটস, এর মানে তখন ইহার। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে, এটা বড় বড় কম্পিটিটিভ এক্সামিনেশনেও পড়ে কিন্তু। ইটস আর ইটস, আইটিএস আর আইটি অ্যাপোস্ট্রফি এসটা ইটিসের ফুল সংক্ষিপ্ত ফর্ম, সেটি তখন মানে হচ্ছে ইটিস বা এর বাংলা মানে ইহা হয়। এরপরে দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন। বাংলায় আমরা অনেক সময় দেখবে এই টার্মগুলো ব্যবহার করি, নিজে নিজেই, আপনা আপনি, স্বয়ং, নিজেদেরকে, এরকম কতগুলো আমরা বাংলা টার্ম ইউজ করি। সেইগুলোকে ইংরেজিতে প্রকাশ করার জন্য আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করা হয়। কেমনভাবে না, যেমন ধরো আমি একটা উদাহরণ এখানে দিই যে হি হার্ট হিমসেলফ, উই সেভড আওয়ার সেলভস, হি হার্ট হিমসেলফ, সে নিজেকে আঘাত করেছিল, উই সেভড আওয়ার সেলভস, আমরা নিজেদেরকে রক্ষা করেছিলাম। এই যে মনে রাখতে হবে পার্সোনাল প্রোনাউনের সঙ্গে সিঙ্গুলারে সেলফ এবং প্লুরালে সেলফস যোগ করে এই রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো করা হয়। আর রিফ্লেক্সিভ প্রোনাউনটা তখনই হবে সেলফযুক্ত প্রোনাউনটি যদি বাক্যে অবজেক্টের কাজ করে, অবজেক্ট অর্থাৎ কর্ম, যদি সেলফযুক্ত প্রোনাউনটি বাক্যে অবজেক্টের কাজ করে তখন কিন্তু ওই সেলফযুক্ত প্রোনাউনটি রিফ্লেক্সিভ হবে। কিভাবে রিফ্লেক্সিভ করবে আমি এখানে একটা ছক দিলাম, একটু খেয়াল করো। আই থেকে যেমন মাই সেলফ, উই থেকে আওয়ার সেলফস, অর্থাৎ সিঙ্গুলারের ক্ষেত্রে সেলফ আর প্লুরাল হচ্ছে সেলফস হয়ে যাবে। তাহলে উই থেকে আওয়ার সেলফ, তেমনি ইউ থেকে ইয়োর সেলফ। আর এগুলো মানে কীরকম হবে জানো, মাই সেলফ মানে আমি নিজে নিজেই, আওয়ার সেলফ আমরা নিজেরাই বা নিজে নিজেই, ইউ থেকে ইয়োর সেলফ, আবার ইউ থেকে ইয়োর সেলফস যখন প্লুরাল হবে তখন ইয়োর সেলফস, হি থেকে হিম সেলফ, সি থেকে হার সেলফ, দে থেকে দেম সেলফস হয়ে যাচ্ছে প্লুরালের জন্য, ইট থেকে ইট সেলফ। এটা পার্সোনাল প্রোনাউনের সঙ্গে সিঙ্গুলারের ক্ষেত্রে সেলফ এবং প্লুরালে সেলফ যোগ করে এই রিফ্লেক্সিভ প্রোনাউন করা হয়।
তবে রিফ্লেক্সিভ প্রোনাউনটা খেয়াল করবে, যদি ওই সেলফ বা সেলফযুক্ত প্রোনাউনটা বাক্যে সাবজেক্টে অবজেক্টের কাজ করে, বাক্যে অবজেক্টের কাজ করলে তবে সেটা রিফ্লেক্সিভ। এরপর দেখি এমফ্যাটিক প্রোনাউন। ওই একই জিনিস সেলফযুক্ত প্রোনাউনগুলো যখন সাবজেক্ট নিজে বা নিজেরাই কাজটি করেছে, অন্য কেউ করে না, এরকম জোর দিয়ে বোঝানোর জন্য। এমফ্যাটিক কথাটাই মনে হচ্ছে জোর দিয়ে বোঝানোর জন্য, অর্থাৎ এমফ্যাসিস। এমফ্যাসিস মানে কি, কোনো কিছুর উপরে জোর দেওয়া, তাহলে তার থেকে এমফ্যাটিক এসছে। তাহলে যখন সাবজেক্ট নিজে বা নিজেরাই কাজটি করেছে, অন্য কেউ করেনি, এরকম জোর দিয়ে বোঝাতে সেলফযুক্ত প্রোনাউনটা ব্যবহার করা হয়, অর্থাৎ সিঙ্গুলারে সেলফ এবং প্লুরালে সেলফযুক্ত প্রোনাউন ব্যবহার করা হয়, তখন এই প্রোনাউনটাকে এমফ্যাটিক প্রোনাউন বলে। যেমন আমি এখানে উদাহরণ দিই, হি হিমসেলফ সেড সো, সে নিজেই এরকম বলেছিল। আই মাইসেলফ ডিড দি ওয়ার্ক, আমি নিজেই কাজটি করেছিলাম। অর্থাৎ এখানে দেখো হিমসেলফ, মাইসেলফ এইগুলি কিন্তু জোর দিয়ে বোঝানোর জন্য সাবজেক্টের পরেই আমি বসাচ্ছি, এবং এইগুলো কিন্তু অবজেক্টের কাজ করে না। যে আর একটা উদাহরণ আমি তোমাকে আরও বলি, দেখো যে উই আওয়ার সেলফস কুক ফর দি ফিস্ট, আমরা নিজেরাই ফিস্ট বা ভোজের জন্য রান্না করি। এই যে এইখানে খেয়াল করে দেখো যে আমি একই জিনিস, অর্থাৎ সেলফযুক্ত প্রোনাউনে হিমসেলফ, মাইসেলফ, আওয়ার সেলফস, ইয়োর সেলফ, এই সব প্রোনাউনগুলো একবার বলছি রিফ্লেক্সিভ, একবার বলছি এমফ্যাটিক। তাহলে কখন রিফ্লেক্সিভ আর এমফ্যাটিক হচ্ছে না, যখন এই সেলফ বা সেলফযুক্ত প্রোনাউনগুলো সাবজেক্টের অবজেক্ট হিসাবে কাজ করবে, অর্থাৎ একটা বাক্যের অবজেক্ট হিসাবে কাজ করবে। সেলফ আর সেলফযুক্ত প্রোনাউনগুলো যদি বাক্যের অবজেক্ট বা কর্ম হিসাবে কাজ করে, তখন ওইগুলো হয়ে যাচ্ছে রিফ্লেক্সিভ। আর যদি অবজেক্ট হিসাবে কাজ না করে তাহলে এমফ্যাটিক। খুব সোজা মনে রাখা, এই সেলফ বা সেলফযুক্ত প্রোনাউনগুলো যদি অবজেক্টের কাজ করে তাহলে তখন রিফ্লেক্সিভ, আর যদি অবজেক্টের কাজ না করে তাহলে তখন এমফ্যাটিক। আমি আরেকটা দুটো বাক্য বলি, দেখো সে রিফ্লেক্সিভ এমফ্যাটিক বুঝতে পারবে। যে হি কিল্ড হিমসেলফ, সে নিজেকে হত্যা করেছিল। এখানে দেখো কাকে না নিজেকে, হিমসেলফ এটি অবজেক্টের কাজ করছে, সেজন্য এটি রিফ্লেক্সিভ। কিন্তু এই হিমসেলফটাই আবার ব্যবহার করছে এইভাবে, দেখো হি হিমসেলফ কিল্ড দি বার্ড, সে নিজেই পাখিটিকে মেরেছিল। তাহলে কাকে না পাখিটিকে, তাহলে দি বার্ড হচ্ছে অবজেক্ট, কিন্তু হিমসেলফ অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়নি। হিমসেলফ সে যে নিজেই কাজটি করেছিল এটি জোর দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছে, সেই জন্য এই বাক্যটিতে হিমসেলফ হচ্ছে এমফ্যাটিক, আর আগের বাক্যটিতে হিমসেলফ অবজেক্টের কাজ করার জন্য সেটি হচ্ছে রিফ্লেক্সিভ। তাহলে আশা করা যায় রিফ্লেক্সিভ এমফ্যাটিক বুঝতে পারলে পার্থক্যটা। এরপরে ইন্টারোগেটিভ প্রোনাউন। আমরা যে ডব্লিউএইচ শব্দগুলো দিয়ে কোশ্চেন করি, আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স ইয়েস নো টাইপ আর ডব্লিউএইচ কোশ্চেন টাইপ হয়। সেই ডব্লিউএইচ ওয়ার্ডগুলো, যে 9টা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে আমরা কোশ্চেন করি, সেই ডব্লিউএইচ ওয়ার্ডগুলো যখন প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য ব্যবহৃত হবে, তখন ওই ডব্লিউএইচ ওয়ার্ডগুলোকে আমরা বলবো ইন্টারোগেটিভ প্রোনাউন। যেমন ধরো হু কে, হুইচ কোনটি, হুম কাকে, হুস কার, হোয়ার কোথায়, হোয়াই কেন, হোয়াট কি, হোয়েন কখন, হাউ কত বা কিভাবে। এই যে 9টা আমি ডব্লিউএইচ ওয়ার্ডকে বলছি, এইগুলোই শুধুমাত্র ইন্টারোগেটিভ প্রোনাউন, এগুলো প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য ব্যবহৃত হয়। আবার এগুলোকে ব্যবহার অনুযায়ী আমরা রিলেটিভ প্রোনাউন বলতে পারি। কীরকম না, আগের এই যে ডব্লিউএইচ ওয়ার্ডগুলো যদি প্রশ্ন জিজ্ঞাসা না করে পূর্বে উল্লিখিত কোনো নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে এবং কনজাংশনের মতো ব্যবহৃত হয়ে দুটি সেন্টেন্সকে যুক্ত করে, তাহলে এদের রিলেটিভ প্রোনাউন বলে। আবার শুনো সংজ্ঞাটা কেমনভাবে বলছি, যে এই যে ডব্লিউএইচ ওয়ার্ডগুলোর কথা বললাম, এই ডব্লিউএইচ ওয়ার্ডগুলোই আবার রিলেটিভ প্রোনাউন হিসাবে ব্যবহৃত হয়। কখন রিলেটিভ প্রোনাউন হবে না, যদি প্রশ্ন জিজ্ঞাসা না করে একটা বাক্যে পূর্বে উল্লিখিত যখন বসছে তার আগে যে নাউন বা প্রোনাউনটা রয়েছে সেইটাকে নির্দেশ করছে, অথবা কনজাংশনের মতন, মানে অ্যান্ড বাট ইত্যাদি কনজাংশনের মতন দুটো সেন্টেন্সকে যুক্ত করছে, তখন এদেরকে রিলেটিভ প্রোনাউন বলে। যেমন আমি উদাহরণ দিয়ে বোঝাই, দেখো আই নো দি বয় হু ওন দি প্রাইজ। এই যে হু দেখো এই বয়টাকে উল্লেখ করছে, বয়টাকে রেফার করছে, কে না ছেলেটি, আমি ছেলেটিকে জানি যে পুরস্কারটা জিতেছিল, তাহলে কাকে না দি বয় ছেলেটিকে উল্লেখ করছে নাউনটিকে। আবার দেখো আই নো দি বয় হি ওন দি প্রাইজ, এই দুটো বাক্যকে সংযুক্ত করেছে যে হু, তাহলে এই হু এটি হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এইভাবে অন্যান্য প্রোনাউনগুলো আছে। আর একটা উদাহরণ দিই তোমাদের, লিসেন টু হোয়াট হি সেস,
শুনো সে কি বলছে। এই যে হোয়াট, এই হোয়াট এই এইটি শব্দটি শব্দটি এইটি রিলেটিভ প্রোনাউন, এখানে কি কেন ইত্যাদি প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়নি। তাহলে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখো, এই যখন প্রশ্ন করা হবে তখন একরকম কে, কি, কোনটা, কার, কোথায়, কেন, কখন, কিভাবে এরকম মানে হচ্ছে। আবার এগুলো যখন রিলেটিভ প্রোনাউন হিসাবে ইউজ করবো তখন মানেগুলো কেমন হবে, যেমন হু মানে যে বা যারা, হুইচ মানে যেটি, হুম মানে যাকে, হুস মানে যার, হোয়ার মানে যেথায়, হোয়াই মানে যেন, হোয়াট মানে যা, হোয়েন মানে যখন, হাউ মানে যত বা যেভাবে, এগুলো অর্থগুলো সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল। কখনো কখনো দ্যাট শব্দটাকেও আমরা রিলেটিভ প্রোনাউন হিসাবে ব্যবহার করি। আবার হু এভার, হুইচ এভার, হোয়ার এভার, হোয়াট এভার এইগুলো যখন ব্যবহৃত হয় তখন এগুলোকে বলা হয় কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন। খেয়াল করো যে হু এভার, হুইচ এভার, হোয়ার এভার, হোয়াট এভার এগুলোকে আমরা বলছি কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন। এরপর আমরা যাব ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মানে যেগুলো কোনো কিছুকে নির্দিষ্টভাবে নির্দেশ করতে, অর্থাৎ যে প্রোনাউন কোনো ব্যক্তি, বস্তু বা জিনিসকে নির্দিষ্ট করে নির্দেশ করতে ব্যবহার করা হয় তখন তাদেরকে বলছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। খুবই মনে রাখা সোজা, এগুলো এই কটি আছে, দিস, দ্যাট, দিস, দোজ, তোমরা এগুলো মানে জানো। দিস মানে এইটি, দ্যাট সেইটি, দিস এইগুলি, দোজ ওইগুলি, সাচ ইত্যাদি হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তবে একটা খেয়াল করবে যে এই প্রোনাউন আমরা যখন বলছি তখন তারপরে নিশ্চয়ই প্রোনাউনটির পরে আমি নাউন বসাতে পারছি না। তো প্রোনাউনটির পরে নাউন বসালে সেইটি কিন্তু আর প্রোনাউন না থেকে ওর চরিত্রটা তখন অ্যাডজেক্টিভ হয়ে যাবে। সেটি কিন্তু ভালো করে খেয়াল করবে। আমি আগে ওই পসেসিভ অ্যাডজেক্টিভ পসেসিভ প্রোনাউনের ক্ষেত্রে বলেছি, এই ক্ষেত্রেও একটু জিনিসটা খেয়াল করো, যখন এই দিস, দ্যাট, দিস, দোজ এইগুলোর পরে নাউন বসাচ্ছি তখন এগুলো আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন থাকছে না। যেমন এখানে উদাহরণ দিচ্ছি, দেখো দিস ইজ এ বুক, এই হয় একটি বই, এখানে দিস কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কিন্তু আবার যদি এরকম বলি দিস বুক ইজ ইয়োর্স, এই বইটা হয় তোমার, এই যে দিস বুক এর পরে বুক এই নাউনটা বসিয়েছি তখন এই দিস কিন্তু ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। ঠিক পসেসিভ অ্যাডজেক্টিভ পসেসিভ প্রোনাউনের মতন যখন ওই দিস, দ্যাট, দোস, দিস, সাচ এইগুলোর পরে আমি কোনো নাউন বসিয়ে দিচ্ছি তখনই কিন্তু এগুলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। আর যদি এরপরই কোনো নাউন না বসিয়ে আমি এটাকে সাবজেক্ট হিসেবে প্রোনাউন হিসাবে কাজ করছি তখন এটাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলছি। এরপর ইনডেফিনাইট প্রোনাউন। তাহলে ডেমনস্ট্রেটিভ যখন নির্দিষ্ট করছে, নির্দিষ্ট করে নির্দেশ করছে, ইনডেফিনাইট মানে কি অনির্দিষ্ট করে। যখন কোনো প্রোনাউন অনির্দিষ্টভাবে যে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝাবে তখন সেই প্রোনাউনকে ইনডেফিনাইট প্রোনাউন বলে। ইনডেফিনাইট কথাটা মানেই হচ্ছে অনির্দিষ্ট। তোমরা আর্টিকেলের সময় জেনেছো ডেফিনাইট হচ্ছে নির্দিষ্ট, ইনডেফিনাইট অনির্দিষ্ট। তাহলে যখন কোনো প্রোনাউন অনির্দিষ্টভাবে যে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায় তখন সেই প্রোনাউনকে ইনডেফিনাইট প্রোনাউন বলে। যেমন এনি, এনি মানে কি যে কোনো কিছু। ওয়ান অর্থাৎ একজন, একজন মানে যে কেউ। নান কেউই না, কেউই না মানে কাউকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে না। অ্যানাদার অন্য একজন অর্থাৎ কোনো অনির্দিষ্ট। সাম কিছু, মেনি অনেক, সেভারেল কয়েকটি, অল সবাই বা সব কিছু, নোবডি কেউই না, এনি ওয়ান যে কেউ, এভরিওয়ান প্রত্যেকেই, এভরিবডি প্রত্যেকেই। এইগুলো দেখো কোনো একটি ব্যক্তি, বস্তু বা জিনিসকে নির্দিষ্ট করে বোঝাবে না, সেদিন এগুলোকে আমরা ইনডেফিনাইট প্রোনাউন বলছি। এবার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ইচ, আইদার, নাইদার এইগুলি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ভালো করে খেয়াল করো, ইচ, আইদার, নাইদার এগুলি কি হয় না দুই বা ততোধিক ব্যক্তির, বস্তুর মধ্যে থেকে প্রত্যেকটিকে আলাদা আলাদা করে বোঝায়। দুই বা অনেক তার বেশি ব্যক্তি, বস্তু, জিনিস এগুলো সবাইকে একসঙ্গে না বুঝিয়ে এই প্রোনাউনগুলো ব্যবহার করে ওইগুলোর মধ্য থেকে প্রত্যেকটিকে আলাদা আলাদা করে বোঝানো হয় এগুলির দ্বারা। ইজ, আইদার, নাইদার এগুলির দ্বারা অনেক কিছু ব্যক্তি, বস্তুর মধ্য থেকে প্রত্যেকটিকে আলাদা করে বোঝানো হয়। আর একটা খেয়াল করবে যে এগুলি সর্বদাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়। তার মানে আমরা যখন প্রেজেন্ট টেন্সে ব্যবহার করব তখন ভার্বের সঙ্গে এস বাই এস যোগ করতে হবে, বা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেই অনুযায়ী ভার্বের ফর্ম আমাদেরকে করতে হবে। তাহলে অবশ্যই মনে রাখবে ইচ, আইদার, নাইদার এইগুলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়। যেমন আমি এখানে উদাহরণ দিই, দেখো
ইচ অফ দি বয়েজ হ্যাজ এ প্রেজেন্ট, তাহলে ইচ সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার জন্য হ্যাজ করেছি, মানে ছেলেদের প্রত্যেকেই। নাইদার অফ দেম, তাদের কেউই ইজ অনেস্ট, সৎ নয়, তাহলে নাইদারকে আমি সিঙ্গুলার হিসেবে ব্যবহার করেছি। আইদার অফ দি গার্লস, মেয়েদের যে কেউ ইজ ইন্টেলিজেন্ট, অর্থাৎ বুদ্ধিমান। এই যে আইদার আমি সিঙ্গুলার হিসেবে ব্যবহার করার জন্য ইজ হয়েছে, তাহলে ইচ, নাইদার, আইদার এইগুলিকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলবো। এরপর সর্বশেষে আমরা বলবো রেসিপ্রোকাল প্রোনাউন। এই দুটি মাত্র রেসিপ্রোকাল প্রোনাউন হিসাবে ব্যবহৃত হয়, ইচ আদার আর ওয়ান অ্যানাদার। এই দুটো কেবলমাত্র রেসিপ্রোকাল প্রোনাউন, দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে পরস্পরকে বোঝাতে ইচ আদার এবং দুইয়ের বেশি ব্যক্তি বা বস্তুর মধ্যে পরস্পরকে বোঝাতে ওয়ান অ্যানাদার ব্যবহৃত হয়। দুটোর মধ্যে ব্যক্তি বস্তু যাই হোক, দুটোর মধ্যে পরস্পরকে, খেয়াল করবে পরস্পরকে, দুটোর মধ্যে পরস্পরকে বোঝাতে ইচ আদার, আর দুটোর বেশি হয়ে গেলে পরস্পরকে বোঝাতে ওয়ান অ্যানাদার হিসেবে ব্যবহৃত হয়। যেমন আমি এখানে দুটো বাক্য দিলাম, দেখো, দে হেল্প ইচ আদার, তারা পরস্পরকে সাহায্য করেছিল, অর্থাৎ দুজনের মধ্যে ব্যাপারটা হয়েছে, দে হেল্প ইচ আদার। উই শুড নট হেট ওয়ান অ্যানাদার, আমাদের উচিত নয় পরস্পরকে ঘৃণা করা, অর্থাৎ আমরা বলতে দুইয়ের অনেক বেশি, তাহলে ইচ আদার দুইয়ের মধ্যে পরস্পরকে বোঝাতে, আর ওয়ান অ্যানাদার দুইয়ের বেশি পরস্পরকে বোঝাতে ব্যবহৃত হয়। এই দুটি রেসিপ্রোকাল প্রোনাউন। আশা করা যায় প্রোনাউন সম্পর্কে তোমরা নিখুঁত বুঝতে পেরেছো, কারণ আমি প্রোনাউনগুলো সবই ডিটেলস বললাম এবং উদাহরণে কিছু দিয়েছি, অসুবিধা হওয়ার কথা নয়। যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।